গাইস এই সেই ঐতিহাসিক পান্ডুয়া মিনার 650 বছরের পুরনো। তো ইস্তাফিল বলছে এই ফটোটা ওর ব্যাক সাইডে লাগাবে, জানি না কি হবে, চলো দেখি। ফটো প্রিন্ট আউট হয়ে গেছে, এবার কিভাবে লাগাবে আমি ঠিক জানি না, চলো ভাই। হঠাৎ করে কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা একটা বাড়ি, একেবারে ট্রেনের আদলে তৈরি একটা বাড়ি। হ্যাঁ এভরিওয়ান, চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে ভিডিও থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা অবশ্য বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে যাচ্ছি পান্ডুয়া। তো ছোট্ট করে আজকে একটা ভ্লগ দেখাই তোমাদের। তো পান্ডুয়া কেন যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোথায় কোথায় যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো, খুবই ইন্টারেস্টিং কিছু জায়গায় যাবো। তো ঘড়ি কাটার সময় এখন 11টা 10, আর এখন আমরা আছি কল্যাণী ব্রিজের কাছেই। তো চলে এসেছি এখন কল্যাণী ব্রিজে। তো কল্যাণী ব্রিজের আরও একটা নাম ঈশ্বরগুপ্ত সেতু, আর এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত পুরনো সেতু, পাশেই কিন্তু নতুন সেতু তৈরি হচ্ছে। খুবই হাইফাই এক্সট্রা ড্রোজ স্টেট কেবল ব্রিজ হচ্ছে। তো পুরনো ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নাই, সেজন্য কিন্তু এই ব্রিজ দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারে না। আশা করি নতুন ব্রিজটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, তারপরেই কিন্তু সমস্ত বড় গাড়ি এখানে যাতায়াত করতে পারবে। কল্যাণী থেকে পান্ডুয়া ডিস্টেন্স খুব বেশি দূর নয়, মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার হবে। আর এখন আমরা যাচ্ছি জিটি রোড দিয়ে, এটা দিল্লি রোডও বলা হয়, যেটা মগরা হয়ে চলে যাচ্ছে একদম রসুলপুর থেকে দিল্লি রোডের সাথে মিশবে, এটাকে জিটি রোডও বলা হয়, ওল্ড জিটি রোড বলা হয় এটাকে। তো চলো, মোটামুটি আর 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের পান্ডুয়া পৌঁছাতে। গাইস এখন আছি তালান্ডু আর খন্ডানের ঠিক মাঝখানে, তো ওই জায়গাটায় দাঁড়ালাম। তো কেন দাঁড়ালাম সেটা তোমাদেরকে বলছি। দাঁড়ানোর কারণ হচ্ছে এইটা, মানে এই রাস্তায় আমি যখন যাওয়া আসা করি তো এই জিনিসগুলোকে আমি অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোর নাম ঠিক কি জানি না, এটাকে তো আমি রকেট মনে করতাম আগে। বাই দ্য ওয়ে, এখান থেকে কিন্তু শ্বশুরবাড়ি যাওয়া আসা করি খুবই, প্রতিবারই শুধু ভাবি এগুলো কি। তো তোমাদেরকে দেখালাম, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন চলে এসেছি পান্ডুয়া গরুর হাটের সামনে। তো এখানে প্রথমে যাব এই মোবাইলের দোকানটা। আমার সাথে ইস্তাফিল এসছে, তো ইস্তাফিল বলছে ওর এই ফটোটা ফোনের ব্যাক সাইডে লাগাবে। তো চলো দেখি এই দোকানে স্টিকার করা হয় এই দোকানে। তো চলো দেখি এই দোকানে স্টিকারটা লাগাতে পারি কিনা ফটোটা। তো দোকানে বললাম, দোকানদার তো রাজি হয়ে গেল। চলো দেখা যাক কেমন কি ফিনিশিং করে। তো প্রথমেই ফোনের ব্যাক সাইডে একটা স্টিকার মারা আছে, ওটাকে তুলে দেওয়া হলো। তারপর যে ফটোটা ওখানে প্রিন্ট করব সেই ফটোটা আগে একটা প্রিন্ট আউট বার করে নিচ্ছে প্রিন্ট আউট মেশিন থেকে। তো ফাইনালি প্রিন্ট আউট বেরিয়ে গেছে, এটা হচ্ছে ফটোর এখন হার্ড কপি। তো এবার জানি না কি করবে, চলো দেখি কি করে। ফটোর ওপরে এখন একটা ল্যামিনেশন পেপার মারা হচ্ছে, যাতে ফটোটা কিন্তু আরও গ্লেজ দেবে। তো ল্যামিনেশন পেপারটা মারা হচ্ছে। তো ল্যামিনেশন পেপার মারা হয়ে গেছে, এবার এটাকে কাটিং করা হবে। তো কাটিং কিন্তু এখানে মেশিনে কাটা হয়, মানে ম্যানুয়ালি কাটা হয় না। এখানে অ্যাডভান্স মেশিন আছে, সেখানে মোবাইলের মডেল নাম্বার, মোবাইল নেম কিন্তু দিলে পারেই সেই মোবাইল অনুযায়ী কিন্তু কাটিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কাটিং শুরু হয়ে গেছে, তো কেমন কি ফিনিশিং সেটাও দেখবো। তো গাইজ দেখতে পাচ্ছ কাটিং কিন্তু একেবারে হয়ে বেরিয়ে চলে এসছে। তো এখন এবার মোবাইলে অ্যাপ্লাই করা পালা। তার আগে মোবাইলটাকে এখন ওয়াশ করা হচ্ছে, তারপরে দেখি কেমন কি অ্যাপ্লাই করে। তো ওয়াশ করা হয়ে গেছে, এবার স্টিকারটা কিভাবে লাগাচ্ছে তোমরা দেখো। প্রথমে স্টিকারটা এখানে একদম ফিনিশিংভাবে ফেলে তারপরে কিন্তু ওপরের প্লাস্টিকটা তুলে দিচ্ছে, আর স্টিকারটা কিন্তু একদম পারফেক্টভাবে বসে যাচ্ছে। এটা ফাইনালি কিন্তু স্টিকারিং হয়ে গেছে, এবার হালকা হিট দিয়ে দেওয়া হচ্ছে, মানে যাতে স্টিকারটা ভালোভাবে বসে যায়। ফাইনালি আমাদের কাজ কমপ্লিট। তো এটা হচ্ছে ফাইনাল ফিনিশিং, ঠিক আছে। কেমন লাগছে তোমরা দেখে বলো। একদম মানে পুরোটাই করেছি, ঠিক আছে, মানে দুরকম অপশন থেকে, একটা হচ্ছে শুধু ব্যাকটা আর হচ্ছে সাইডটাও নিয়ে, ঠিক আছে। তো যেহেতু মেশিনে কাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফিনিশিংটাও ভালো আছে একদম। যখন আপনার এই ওপরের লেয়ারটা নোংরা হয়ে যাবে, একটা লেয়ার আছে, এটা চাইলে আপনি পিল অফ করে দেবেন, তখন এটা আবার নতুন একটা স্টিকার হয়ে যাবে। ছোট করে পাতলা করে একটা ল্যামিনেশন আছে এখানে, এই পাতলা করে একটা ল্যামিনেশন আছে, এটা আপনি যখন তুলে দেবেন এটা আরও চকচক করবে। তো গাইস প্রথম কাজটা তো মিটলো, কিন্তু বৃষ্টি তো থামলো না, এখনো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, আর অনেক জায়গায় যাওয়ার আছে। তো ওদিকে গাড়িটা কিন্তু একদম পানিতে ভিজছে, কিছু করার নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টি থামার তো কোনো নাম নেই, একটু কমছে বাড়ছে। তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ছি। সামনে প্রচুর বৃষ্টি লেগে গেছে, এই থেকে তো দোকানে বসেছিলাম বৃষ্টির জন্য, একটু দাঁড়ালাম। তো এটা হচ্ছে পান্ডুয়া মিনার, ঠিক আছে। পান্ডুয়া মিনারের সামনে একটু দাঁড়ালাম তোমাদেরকে দেখানোর জন্য, ঐতিহাসিক পান্ডুয়া মিনার। এই মিনারটির বয়স আনুমানিক 650 থেকে 700 বছর। মিনারটির উচ্চতা 125 ফুট। এটি শাহ সুফি সুলতানের নির্দেশে এই মিনারটি তৈরি করা হয়। 1340 খ্রিস্টাব্দে পাণ্ডু রাজাকে পরাজিত করেন শাহ সুফি সুলতান, তো তেনার নির্দেশেই এই পান্ডুয়া মিনারটি নির্মাণ করা হয়। বাইরে প্রচুর বৃষ্টি, দাঁড়ালাম টিফিন করছি। তো মজার ব্যাপার হলো এই টিফিনটা, এটা আসলে আমাদের ধরতে গেলে একটা দীঘার খাবার, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের দীঘায় যাওয়ার কথা ছিল, ঠিক আছে। রাত্রে বাড়িতে মা এটা বানিয়ে দিয়েছিল, রুটি, ডিম ভাজা, আলু ভাজা, যে দীঘা গিয়ে খাবো, মানে ওখানে গিয়ে ট্রেনে বা দীঘা পৌঁছে খাবো, সকাল নাস্তা হিসাবে এটা নিয়েছিলাম। কিন্তু রাতারাতি প্ল্যান ক্যান্সেল, সকালবেলা চলে এসেছে পান্ডুয়ায়।
আর সেই টিফিন এখন এখানে খাচ্ছি, মানে দীঘার খাবার খাচ্ছে হুগলি পান্ডুয়াতে। তো এবার চলে এসেছি আজকে আমাদের লাস্ট গন্তব্য। তো এটাই হচ্ছে ট্রেন বাড়ি। ভাই হঠাৎ করে তোমরা দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আসলে একটা বাড়ি, একেবারে পুরোপুরি লোকাল ট্রেনের আদলেই তৈরি করা হয়েছে বাড়িটা। এই জায়গাটা হচ্ছে খন্নান, বাই দ্য ওয়ে এটা একটা প্রাইভেট বাড়ি, সরকারি কোনো ইয়ে নয়, এটা প্রাইভেট একটা বাড়ি। বৃষ্টি ভালোই হচ্ছে, গা তো পুরো ভিজে গেছে, বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলে এসেছি বাড়িটা দেখতে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। একেবারে হুবহু ট্রেনের মতো করেই বানানো হয়েছে গাইস, দেখতে পাচ্ছ সামনে বাফার রয়েছে, 12 কোচ ট্রেন সেটাও লেখা আছে। ট্রেনের নাম্বার দেওয়া আছে একটা 5 সংখ্যার, জানি না এটা কোন ট্রেনের নাম্বার। সামনে এটা ট্রেনের জানালা, ওপরে একটা হেডলাইটও আছে, সামনে গার্ড আছে। তো ওই বাড়িটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাই।